আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সরকারের উদ্দেশ্যে বিশাল হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, 4-5 জন উপদেষ্টার ষড়যন্ত্রের খবর আছে তার কাছে বা তার দলের কাছে। এমনকি আছে কারো কারো কণ্ঠ রেকর্ড। বুঝতে পারি যে হয়তো কোনো অডিও রেকর্ড তাদের কাছে আছে। তবে তিনি এখন শুধু সাবধান করে দিচ্ছেন, সংশ্লিষ্টদেরকে শুধরানোর সুযোগ দিচ্ছেন। না শুধরালে সবার নাম তিনি প্রকাশ করবেন এবং কণ্ঠ রেকর্ড জনসমক্ষে প্রকাশ করবেন। প্রশ্ন হচ্ছে যে ষড়যন্ত্রই যদি হবে, তিনি যদি নিশ্চিতই হন যে এটি ষড়যন্ত্র হচ্ছে, তো ষড়যন্ত্রটি তো দেশের জনগণের বিপক্ষে, মানে দেশের বিপক্ষে, এবং কণ্ঠ রেকর্ডে যদি থাকে, সেখানেও যদি এই ধরনের কোনো প্রমাণ থাকে, সেটা কেন তিনি প্রকাশ করছেন না, কেন খোলাসা করছেন না, এটি আসলে বোঝা মুশকিল। নাকি তিনিও অন্য অনেকের মতো, অনেক রাজনৈতিক নেতার মতো হুমকি ধমকি দিয়ে আসলে কাজ বাগানোর চেষ্টা করছেন? অথবা এমন কি হতে পারে না যে আদৌ কি তার কাছে কোনো ষড়যন্ত্রের প্রমাণ আছে, কারো নামধাম আছে? আপনাদের মনে আছে কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার একান্ত সচিব, যিনি নিজে একজন সরকারের সাবেক সচিব, প্রজাতন্ত্রের সাবেক সচিব, ঢাকা অফিসার্স ক্লাবের এক অনুষ্ঠানে তিনি বক্তৃতাকালে জোর গলায় বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টার দুর্নীতির খতিয়ান আছে তার কাছে, তথ্য প্রমাণ আছে তার কাছে। এটি নিয়ে তখন বেশ 2-4 দিন হইচই হলো, শোরগোল হলো, সরকারের তরফ থেকে একটু কথা বলা হলো, আবার একটু ডিনায়াল প্রচেষ্টাও আমরা দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়টি স্থিমিত হয়ে গেছে। সত্যিকার অর্থে এরপরে আর এর কোনো অগ্রগতির খবর আমরা পাইনি। দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, বা সরকারের প্রধান উপদেষ্টার তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমরা কিন্তু জানি না। তবে এমনিতে যদি আপনারা খেয়াল করেন যে দেখবেন কয়েকজন উপদেষ্টাকে নিয়ে, তাদের দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়া কিন্তু বেশ সরগরম থাকে। এর ভিতরে সবগুলোর প্রমাণ আসলে আছে কিনা বা ন্যায্য সহি কিনা বলতে পারবো না, তবে 2-1 জন উপদেষ্টার বিষয়ে যে কিছু যৌক্তিক প্রমাণ আছে বা তথ্য উপাত্তের যে যুক্তিসঙ্গত যে মেলবন্ধন, যেটি শুনলে মনে হয় যে হ্যাঁ, দুর্নীতি এখানে হয়েছে বা হতে পারে, এরকম 2-1 জনের ব্যাপারে জনগণ ধারণা করতে পারে। কিন্তু আসলে প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান উপদেষ্টা ইউনূস কিন্তু এসব দিকে বিন্দু মাত্র মনোযোগ দেন না। তিনি কাউকে শাস্তি দিতে হবে এটি হয়তো তিনি ভাবতেই চান না। এর চেয়ে বরং আমরা কি দেখি, তিনি নিয়মিত মাসিক বিদেশ ভ্রমণে যেতে অভ্যস্ত, যেতে আগ্রহী, এই খাতে সময় এবং মনোযোগ দিতে তিনি বেশি আগ্রহী। আজকে যখন এই কথা বলছি, এই ভিডিও করছি, তখন তিনি কিন্তু ইতালিতে রয়েছেন। তিনি এফএওর একটা অনুষ্ঠানে গিয়েছেন, সেটি অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তিনি গিয়েছেন। ফিরবেন সম্ভবত আগামীকাল 15 অক্টোবর। একটি সাধারণ মানের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি বিশাল বহর নিয়ে আবারও বিদেশ ভ্রমণে, বিলাস ভ্রমণে গিয়েছেন। এটি নিয়ে কিন্তু জনগণে বেশ অসন্তোষ আছে, অস্বস্তি আছে, সমালোচনা আছে। কারণ কি? কারণ হচ্ছে সামনে নির্বাচন, ব্র্যাকেটে যদি হয় আর কি। এই সময়ে দেশে কাজের কিন্তু অভাব নেই, এবং এসব কাজের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নির্দেশনা যে কোনো কাজের গতি ত্বরান্বিত করবে, এটি নিঃসন্দেহে যে কেউ মানে একমত পোষণ করবেন। কিন্তু তিনি তো ব্যস্ত বিদেশে, সেখানে তিনি নানান ধরনের তত্ত্ব প্রচার করছেন, নানান ধরনের তত্ত্ব, আমি সেই আলোচনায় যাচ্ছি না, যাক সে প্রসঙ্গ। জামাতের নায়েবে আমিরের কথায় আবার আসি। তিনি যে অভিযোগগুলো করেছেন, এগুলোকে আপনারা বা আমরা বা সরকার এগুলোকে কি হালকাভাবে নেওয়ার সুযোগ আছে? আমার মনে হয় না। কারণ এটা হালকাভাবে নিলে হয়তো অচিরেই একটা বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এটি কিন্তু হতে দেওয়া উচিত নয়। নায়েবে আমির বলেছেন, অন্তর্বর্তী সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সব নিয়োগ নিয়ন্ত্রণ করছে। মানে বিভিন্ন পদে, উঁচু পদে, নিচু পদে, মাঝারি পদে নিয়ন্ত্রণ দিতে হয়, সেগুলো নিয়ন্ত্রণ করছে একটি বিশেষ দল। এই বিশেষ দলটি যে বিএনপি, নিশ্চয়ই আপনারও বুঝতে কষ্ট হচ্ছে না। রাজনীতির মাঠে বিএনপির কাছে নিজেদের স্টেকটা যে হারিয়ে ফেলেছে জামাত, এই অভিযোগ এবং সৈয়দ তাহেরের বক্তব্য থেকে এটি সহজে বোঝা যায়। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমাদের কাছে তাদের নাম আছে, মানে উপদেষ্টাদের, ষড়যন্ত্রকারীদের কণ্ঠ রেকর্ড আছে, তবে আমরা এখন তা প্রকাশ করছি না। সুযোগ দিচ্ছি সংশোধনের, কিন্তু সময় মতো না হলে জনসমক্ষে প্রকাশ করা হবে। জানি না তখন প্রকাশ করলে আর তাদেরকে ধরা যাবে কিনা, কারণ সেফ এক্সিটের যে আওয়াজ শুনছি, সেফ এক্সিট নিয়ে যদি তারা চলে যান, তাহলে তো পগার পার, তাহলে তার কোনো কিছু হলো না। আমি মনে করি ষড়যন্ত্র হচ্ছে যে কোনো সর্বনাশের প্রথম ধাপ। এটি জানা সত্ত্বেও নায়েবে আমির কেন ষড়যন্ত্রকারীদের নাম বলছেন না, কণ্ঠ রেকর্ড থাকা সত্ত্বেও তা প্রচার করছেন না, এটি আসলে বোধগম্য নয়।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো নিরপেক্ষ না রেখে দলীয়করণ করা হচ্ছে। ওই যে আবারও সেই অভিযোগ, গত পরশু জনপ্রশাসনে একজন সচিব নিয়োগ প্রমাণ করেছে সরকারের আশ্বাস সত্ত্বেও, মানে এর আগে তারা নাকি কথা বলেছিলেন এবং তাদেরকে বলা হয়েছিল যে নিরপেক্ষ নির্দলীয় লোক সেখানে দেওয়া হবে, কিন্তু তিনি অভিযোগ করছেন নির্দলীয় শত যোগ্য ব্যক্তির বদলে এক দলের লোক বসানো হয়েছে। ধরে নেওয়া যায় এটি বিএনপির পছন্দের লোক বা বিএনপি ঘরানার লোক। তিনি অভিযোগ করেছেন যে তার রাজনৈতিক ক্যারিয়ারে পোর্টফোলিওতে ওই দলটির সঙ্গে সম্পৃক্ততা ছিল, তাদের ছাত্র সংগঠন বা বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ততা ছিল, এটি বলছেন। এটি সত্যি হলে এটি নিশ্চয়ই নিন্দার বিষয়। আর কিছুদিন আগে এইসব নিয়োগ পদোন্নতিতে আমরা দেখেছি জামাত অলওয়েজ একটা ভালো পজিশনে ছিল একেবারে শুরু থেকেই। তখন এই ধরনের কথা, আজকে যেটি সৈয়দ তাহের বলছেন, এই ধরনের কথা বিএনপির নেতারা বলতেন। এখন জামাত বলছে রাজনীতির যে খেলার মাঠ, এটা যে বিএনপির দিকে কিছুটা ঝুঁকে পড়েছে, এই অভিযোগ আসলে তার প্রমাণ আমার মনে হয়। সৈয়দ তাহের বলেন আমরা নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ খুঁজে পাচ্ছি না। বলছেন প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে যাতে নির্বাচন সুষ্ঠু হয়, প্রশাসনের বর্তমান অবস্থা এবং চলমান ষড়যন্ত্র বন্ধ করতে হবে। এই দাবি তো সবার। এখন এই দাবি বা এই অভিযোগের পেছনে নির্বাচন বানচাল করার কোনো চেষ্টা আছে কিনা এটিও কিন্তু খতিয়ে দেখা দরকার। পিআর এবং মানববন্ধন, মানে তারা যে মানববন্ধন করেছেন পিআর পদ্ধতি নিয়েও তারা সেখানে কিছু কথা বলেছেন। গণভোট, পিআর পদ্ধতি, জুলাই জাতীয় সনদ, মানে তারা যে 5 দফা দাবিতে যে কর্মসূচি পালন করছেন, মানববন্ধন করছেন রাজধানীতে, এইগুলো নিয়ে সেখানে কথা বলেছেন। নভেম্বর মাসের মধ্যেই গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেছেন আবারও জামাতের এই নেতা। তিনি বলছেন গণভোটের বিষয়টি এখন এই বিষয়ে সবাই ঐক্যবদ্ধ, মোটামুটি এটি সবার সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু এখানে একটু প্যাচ খেলার চেষ্টা করছে। কে করছে এটা বুঝে নিতে হবে আপনাদের সকলকে। বলা হচ্ছে গণভোট ও জাতীয় ভোট একসঙ্গে হতে হবে। দর্শক আপনারা জানেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন কারা চাইছে। যেটি বলছিলাম যে আগামীকাল হয়তো দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। জানতে ইচ্ছা করছে যে এবার কি তিনি সৈয়দ তাহেরের অভিযোগ আমলে নেবেন? বিএনপি চেয়ারপারসনের যে পিএস একান্ত সচিব, সাবেক সচিব, তার বক্তব্য, তার অভিযোগ না হয় আমলে নেননি বা কি করেছেন আমরা জানি না, এবার নেবেন কিনা এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ সামনে নির্বাচন। তাই সময় থাকতে অভিযোগ খতিয়ে দেখা, ষড়যন্ত্র দূর করা এবং প্রকৃত অপরাধী চিহ্নিত হলে তার শাস্তি দেওয়ার মাধ্যমে কিন্তু সরকার নিজের নিরপেক্ষ চরিত্রটা তুলে ধরতে পারে জাতির সামনে। নয়তো নির্বাচনের আগেই এমন ভজঘট লাগবে বা লাগতে পারে, তখন নির্বাচন করতে না পারার দায়, আসলে করতে চাই কিনা সেটি তো প্রশ্ন বিদ্ধ, করতে না পারার দায় অন্যের উপরে চাপিয়ে হয়তো অন্তর্বর্তী সরকার বা প্রফেসর ইউনূস হয়তো নিজেকে, নিজের সম্মান, নিজের মুখ রক্ষা করতে চাইবেন, এটি কারো কাছে কাম্য নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর সেফ এক্সিট খোঁজার গল্প কিছুটা নির্মাণ হয়ে গিয়েছে। এবার আর শুধু অভিযোগ নয়, রীতিমতো হুঙ্কার এসেছে, তাও আবার সরকারের মিত্র জামাত ইসলামের পাওয়ারফুল নেতার কাছ থেকে। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কোনো রকমের রাগ ঢাক না রেখেই সরকার উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মণ্ডলের ফোনালাপের রেকর্ড তাদের হাতে আছে। তার কঠিন শর্ত উপদেষ্টারা না শুধরালে সেই রেকর্ড জনসমক্ষে ফাঁস করে দেওয়া হবে। কিছুদিন আগে সবচেয়ে কাছের মিত্র কিংবা নিয়োগকর্তা বলে পরিচিত এনসিপি নেতা নাহিদ ইসলাম উপদেষ্টাদের প্রতারণা আর সেফ এক্সিট খোঁজার চেষ্টার কথা জানিয়েছিলেন। সে রেশ কাটতে না কাটতে আর এক মিত্র জামাত ইসলামের নেতা গোপন কথোপকথন রেকর্ড ফাঁসের হুমকি দিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, এই হুমকি কি রাজনৈতিক ব্ল্যাকমেলের হাতিয়ার নাকি সরাসরি অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য প্রয়োগ করা তথ্যযুদ্ধের এক ভয়াবহ চরমপত্র? লক্ষ্য যাই হোক, অন্তর্বর্তী সরকারের প্রতি মিত্রদের এমন প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেই প্রবাদের মতো, কার ঘরে ফেরে সে ঘরেই মারে। মাত্র 15 মাস আগে যে সরকার জনগণের আস্থায় প্রতিষ্ঠিত হয়েছিল আর যারাই তাদের নিয়োগ করেছিল, সেই নিয়োগকর্তাদের হাতে থাকা রেকর্ডের ফাইলে ভেঙে পড়বে সরকারের মেরুদণ্ড। তার চেয়েও বড় প্রশ্ন হলো, হঠাৎ করে এনসিপির পর জামাত ইসলামের নেতাও কেন ফাঁস করার হুমকি দিলেন ফোনালাপ? সে প্রশ্নের উত্তর খুঁজতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। গত বছরের 8ই আগস্ট একমাত্র ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছাড়া বাকি প্রায় সব দলের অকুণ্ঠ বিশ্বাস আর সমর্থন নিয়ে সিংহাসনে বসেছিল অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার।
কিন্তু মাত্র কয়েক মাসেই সেই বিশ্বাস আজ প্রশ্নের মুখে। শুরুর দিকে সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, কিছু কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এক বছর পার হলে গত 9 আগস্ট দুর্নীতির সবচেয়ে গুরুতর অভিযোগটি তোলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে। যদিও তিনি অভিযুক্ত উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি, কিন্তু তার অভিযোগের ধরন ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। তিনি বলেছিলেন, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি হয় না। রাষ্ট্রপতির পদত্যাগ, করিডোর, ঢাকা দক্ষিণের মেয়র পদ সহ নানা ইস্যুতে বিএনপির সাথে কিছু টক্কর দৃশ্যমান থাকলেও দুই মিত্র এনসিপি ও জামাত ইসলামীর সাথে সরকারের তহরম মহরম সম্পর্ক ছিল। গত 6 অক্টোবর সরকারের ভিতরে প্রথম জ্বালা ধরিয়ে দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার আগে কিছুদিন ধরে ভাসতে থাকা সরকার উপদেষ্টাদের সেফ এক্সিটের গুঞ্জনটি তিনি সরাসরি প্রকাশ্যে আনেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাহিদ ইসলাম একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সময় হলে কারা কারা সেফ এক্সিট চাচ্ছেন, কারা কারা রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজো করে আখের গুছিয়েছেন, সব ফাঁস করে দিবেন। দর্শক, এমন অভিযোগ আর হুঁশিয়ারি কোনো শত্রুপক্ষ থেকে আসেনি, বরং এটি করেছেন 5 আগস্টের অভ্যুত্থানের শক্তির প্রতিনিধি, সাবেক তথ্য উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এখনো সেই আলোচনা চলছে। সবশেষ 14 অক্টোবর বিবিসি বাংলা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নাহিদ ইসলাম সরাসরি বলেন, রাজনৈতিক দলের নেতা এবং উপদেষ্টাদের বিশ্বাস করাটা ছাত্রদের জন্য বড় ভুল ছিল। তিনি মনে করেন তারা প্রতারিত হয়েছেন এবং অনেক উপদেষ্টা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছেন। দর্শক, এই ধরনের অভিযোগ যখন ক্ষমতা কাঠামোর অভ্যন্তর থেকে আসে, তখন তার সরকারের ভিত্তিকে দুর্বল করে দেয়। একটি অরাজনৈতিক টেকনোক্রেট সরকার টিকে থাকে তার নৈতিক উচ্চতার উপর। নাহিদ ইসলামের বক্তব্য সেই নৈতিক উচ্চতাকেই সরাসরি প্রশ্ন করেছে। বিষয়টি একেবারে ঘরের শত্রু বিভীষণের মতো। প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের যারা নিয়োগকর্তা তাদের মধ্যেই সরকার কিংবা সরকারের উপদেষ্টাদের নিয়ে এত বড় অবিশ্বাস দানা বাঁধলো কেন? দর্শক, এই প্রশ্নের সুরাহা হতে না হতেই সরকার আরেক মিত্র, যারা গত 15 মাসে সরকারকে সমর্থন দিয়েছে, মানে জামাত ইসলামের বড় একজন নেতা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন। হুমকিটি দিয়েছেন জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির, যিনি কিছুদিন আগে অধ্যাপক ইউনূসের সাথে নিউ ইয়র্ক সফর করেছেন। 14 অক্টোবর পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ 5 দফার দাবিতে ঢাকায় মানববন্ধন করে বাংলাদেশ জামাত ইসলামী। রাজধানীর মৎস্য ভবন মোড়ে ওই মানববন্ধনে বক্তব্য দেন জনাব তাহের। জনাব তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে নীল নকশা নির্বাচন করার ষড়যন্ত্র করছেন। সৈয়দ তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড তার কাছে আছে। এমনকি এসব উপদেষ্টা সভায় কি বক্তব্য দেন সে খবরও তার কাছে আছে বলে তিনি দাবি করেছেন। দর্শক, খেয়াল করে দেখুন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বিপজ্জনক কৌশলগত চাপটি এসেছে সরকারের মিত্র জামাত ইসলামের নেতার হুমকির মাধ্যমে। প্রশ্ন হলো, উপদেষ্টাদের গোপন কথোপকথনের রেকর্ড জনসমক্ষে ফাঁসের কি চরমপত্র আছে? অনেকে মনে করেন এটি কেবল রাজনৈতিক চাপ নয়, বরং সরকারকে বাধ্য করার একটি কৌশলগত ব্ল্যাকমেলও হতে পারে। সৈয়দ তাহেরের বক্তব্যের পরের অংশ বিশ্লেষণ করলে বিষয়টি অনেকটা পরিষ্কার হবে। কারণ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নাহিদ ইসলামের পর সৈয়দ তাহেরও প্রায় একই ধরনের অভিযোগ করেছেন। জনাব তাহের বলেছেন, নির্বাচনের সুষ্ঠু হওয়ার জন্য সরকারকে নিরপেক্ষ হতে হয়, সিভিল ও পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয়। কিন্তু জামাত ইসলামের কাছে মনে হয়েছে সেই নিরপেক্ষ প্রশাসন, সিভিল ও পুলিশ প্রশাসনকে দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র হচ্ছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উদাহরণ দিয়েছেন, নির্বাচনের জন্য, বিশেষ করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ বদলির জন্য জনপ্রশাসন সচিব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি চুক্তিভিত্তিক জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছে সরকার। সৈয়দ তাহেরের অভিযোগ, এই জনপ্রশাসন সচিব নিয়োগের ক্ষেত্রে সরকার জামাত ইসলামীকে যে কথা দিয়েছিল সেটি রাখেনি। দর্শক, কিছুদিন আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রকাশ্যে অভিযোগ করেন, গত বছর 8 আগস্ট সরকার গঠনের পর বিএনপি ও জামাত
প্রশাসন থেকে শুরু করে সবখানে নিজেদের লোক বসিয়েছে। জামাত নেতা তাহেরও বললেন, জনপ্রশাসন সচিব একটি দলের প্রতি অনুগত। শুধু তাই নয়, পুলিশের নিয়োগের ক্ষেত্রে একই অবস্থা চলছে বলে দাবি করেন জনাব তাহের। যদিও সৈয়দ তাহের দলটির নাম উচ্চারণ করেননি, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এটি পরিষ্কার তিনি বিএনপির দিকেই ইঙ্গিত করেছেন। তার অভিযোগ, সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সব নিয়োগকে নিয়ন্ত্রণ করে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। দর্শক, গত 15 মাসে বিএনপি মোটা দাগে 3 উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিল। লন্ডন বৈঠকের পর সে অভিযোগগুলো হাওয়ায় মিলে গেছে। তবে জামাত ইসলামের পক্ষ থেকে সরকার কিংবা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এতদিন কোনো অভিযোগ আসেনি। সরকারের জন্য তার চেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো, নাহিদ ইসলামের মতো সৈয়দ তাহেরও নাম ধাম ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন। নাহিদ বলেছেন নাম ফাঁস করার কথা, সেখানে জনাব তাহের একেবারে কণ্ঠ রেকর্ডও ফাঁস করার হুমকি দিয়েছেন। প্রশ্ন হলো, পরপর 2 মিত্র থেকে এমন হুমকি কেন? সৈয়দ তাহেরের মন্তব্য থেকে এটি পরিষ্কার, সরকার নিয়োগের ক্ষেত্রে তাদেরকে দেয়া কথা রাখেনি। বিশ্লেষকরা মনে করেন, একটি প্রভাবশালী রাজনৈতিক দল যেটি সরকারের মিত্র হিসেবে পরিচিত, সে দলের পক্ষ থেকে সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের ফোনালাপ ফাঁস করে দেওয়ার হুমকি সরাসরি অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে। যদি উপদেষ্টারা না শুধরান বা দলটির প্রতি প্রত্যাশিত রাজনৈতিক নমনীয়তা না দেখান, তবে এই রেকর্ডগুলো হবে তাদের বিরুদ্ধে প্রয়োগ করা তথ্যযুদ্ধের প্রধান হাতিয়ার। জামাত ইসলামের নেতার এই হুমকিটি আপাত দৃষ্টিতে একটি সংশোধনের দাবি মনে হলেও এর রাজনৈতিক ভাষা অত্যন্ত সুচিন্তিত এবং কৌশলগত। প্রশ্ন হলো, উপদেষ্টাদের না শুধরানো বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন? না শুধরালে শব্দটি ইঙ্গিত করে উপদেষ্টারা হয়তো জামাতের প্রত্যাশিত কিছুর প্রতি রাজনৈতিক নমনীয়তা দেখাচ্ছেন না, অথবা সরকারের নীতিগত অবস্থান দলটির অনুকূলে নেই। এমনিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনালাপ ফাঁস হওয়া বাংলাদেশে নতুন কিছু নাই, কিন্তু গত বছরের 5 আগস্টের পর যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত করার কথা ছিল, তখনও নিয়মিতভাবে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। যদি সত্যি জনাব তাহের তার হাতে থাকা রেকর্ডগুলো ফাঁস করে দেন, তবে তা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করবে এবং তাদের দুর্বলতাগুলো জনসমক্ষে চলে আসবে। এর সাথে যদি নাহিদ ইসলামও প্রতারক সেই উপদেষ্টাদের নাম বলে দেন, তাহলে চরম অস্তিত্ব সংকটে পড়বে অধ্যাপক ইউনূসের পরিষদ। দর্শক, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, অধ্যাপক ইউনূসের পরিষদের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখির মতো। বিএনপির চাহিদা পূরণ করতে গেলে এনসিপি আর জামাত ইসলামী ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের নাম ফাঁস করার হুমকি দিচ্ছে। আবার বিএনপি নেতারাও এখনো 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেই যাচ্ছে। জামাত এনসিপির দিকে সরকারের সখ্যতা দেখলে বিএনপি নেতারাও হুমকি দিতে ছাড়েন না। এমন শাখের করা তার ব্ল্যাকমেলের মুখে সরকার এখন তাসের ঘরের মতো ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো, এই তাসের ঘর কতদিন টিকবে? আর এমন তাসের ঘরে থেকে কিভাবে নানা ঝড়ঝাপটা সামলে বিশ্ব রেকর্ড করার প্রতিশ্রুতি দেওয়া নির্বাচন করবে, নাকি সবকিছু গোলক ধাঁধায় রেখে সেই তাসের ঘর যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে? এখন এই পর্যন্ত